আজকের ক্লাসের টপিকস কিন্তু ভিন্ন রকমের। আজ কিন্তু আমরা ষষ্ঠ শ্রেণীর দেখতে পাচ্ছ যে পরিবেশ বইটি থেকে কিন্তু তোমাদেরকে পুরো ফুল বই থেকে কিন্তু তোমাদেরকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আজকে আমরা দাগিয়ে দেব। তো আজকে কিন্তু আমাদের ক্লাসটি অবশ্যই তৃতীয় পরীক্ষার জন্য হবে। তো তৃতীয় পরীক্ষাতে তোমাদের যেই চ্যাপ্টারগুলো তোমাদের তৃতীয় পরীক্ষায় হবে, সেই তৃতীয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো যে দেখতে পাচ্ছ 3 নম্বর চ্যাপ্টার, 5 নম্বর, 6 নম্বর, এখানে 9, 10, 11 এবং 12 এই মাত্র কয়েকটি চ্যাপ্টার কিন্তু তোমাদের এক্সাম হবে এই তৃতীয় পরীক্ষার জন্য। তো অবশ্যই আমরা এই শুরু থেকে অর্থাৎ তৃতীয় চ্যাপ্টার থেকে কিন্তু পুরো একেবারে দাগ দিয়ে যাব যে যেই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই করে রাখা প্রয়োজন, অর্থাৎ ওই প্রতি চ্যাপ্টার থেকে কোনো প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে দেওয়ার জন্য। সেটা যেই স্কুল হোক না কেন বন্ধুরা, এই চ্যাপ্টারগুলো থেকে আমি তোমাদের কাছে দাগিয়ে দেবো খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। অবশ্যই চলো, অবশ্যই মন দিয়ে অবশ্যই দাগগুলো দেবে আমার সঙ্গে, অবশ্যই বই খাতা খুলে নাও এবং যে প্রশ্ন আমি তোমাদেরকে দাগিয়ে দেবো সেগুলো কিন্তু অবশ্যই দাগে দিয়ে দেবে। তো চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দাগিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমরা তৃতীয় নম্বর চ্যাপ্টার খুলে নিয়েছি। তো প্রথমেই আমাদের চ্যাপ্টার রয়েছে মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ। তো প্রথমে ধাতু এবং অধাতু ব্যাপারটা তোমাদেরকে এখানে অবশ্যই জেনে রাখা প্রয়োজন। ধাতু কোনগুলোকে বলি, অধাতু কোনগুলোকে বলি। তারপর এখানে করবে যে ভীষণ গুরুত্বপূর্ণ যে পদার্থ কয় প্রকার, 3 প্রকার: কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। তো কঠিন পদার্থ তোমরা কোনগুলোকে বলবে, যেমন লোহা, প্লাস্টিক; তরল পদার্থ জল, সরষের তেল, কাশির সিরাপ ইত্যাদি; গ্যাসীয় পদার্থ বায়ুতে যেমন বিভিন্ন গ্যাসীয় পদার্থ মিশে রয়েছে, ধূপের ধোঁয়া, গাড়ির ধোঁয়া ইত্যাদি। এইগুলো কিন্তু অবশ্যই উদাহরণ সহ 3টি পদার্থের নাম তোমরা মনে রাখবে। তারপর এই পেজে তোমাদেরকে আর কিছু করতে হবে না। তো এরপর এই পেজের মধ্যে একটু চলে আসবে এবং এই পেজের মধ্যে এই চিত্রটা ব্যাপারটা একটু ভালো করে একটু দেখে রাখবে। চিত্রটিতে যখন চিত্রটিতে যে দেখতে পাচ্ছ পেরেক দিয়ে এসেছে, তখন কিন্তু বাল্বটি জ্বলছে, কারণ পেরেক হচ্ছে ধাতু। কিন্তু যখন কাঠ কয়লা দিয়েছে অর্থাৎ একটি অধাতু দিয়েছে, তখন কিন্তু আর বাল্বটি জ্বলছে না। অর্থাৎ এই ছবিটি থেকে কিন্তু তোমাদের এইভাবে ছবিটি দেওয়ার পর যে কেন এখানে জ্বলছে না, এখানে কেন জ্বলছে, এই ধারণার ভিত্তিতে কিন্তু তোমাদেরকে প্রশ্ন করতে পারে। তো অবশ্যই এখানে প্রেগ দিয়েছে, প্রেগ হচ্ছে একটি ধাতু। তো এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে যে ধাতুর মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ যেতে পারে, অর্থাৎ ধাতু হচ্ছে তড়িতের সুপরিবাহী, কিন্তু কাঠকয়লা হচ্ছে অধাতু, তাই কাঠকয়লা কিন্তু তড়িতের কুপরিবাহী। এইটা কিন্তু তোমরা একটু জেনে রাখবে। তারপর এখানে কিন্তু একেবারে শেষের দিকে তোমরা চলে আসবে। তো শেষে কিন্তু এখানে দেখে নেবে যে এই যে ধাতুর মধ্যে দিয়ে তাপ ভালোভাবে যায়, কিন্তু কাঠ বা প্লাস্টিকের মধ্যে দিয়ে তাপ ভালোভাবে যেতে পারে না। এই চিত্রটিতে দেখে নাও, এই যে এখানে দেখো এই পুরো চামচটা এটি ধাতু দিয়ে তৈরি। তো এখানে যখন এই ধাতুর চামচটা যখন তোমরা আগুনের শিখায় ধরলে, তখন কিন্তু দেখবে খুব শীঘ্রই কিন্তু তোমাদের তাপ কিন্তু এতটা চলে আসবে হাত অব্দি। কিন্তু যখন এখানে এই চামচটি উপরে দেখো একটি অধাতু অর্থাৎ প্লাস্টিকের কভার দেওয়া রয়েছে, তখন কিন্তু তোমাকে আর গরমটা লাগবে না। অর্থাৎ এই ধাতু চামচ উত্তপ্ত হলেও কিন্তু এই ওই যে অধাতু এটা কিন্তু কোনোভাবেই উত্তপ্ত হবে না। এটাতে কিন্তু এই কনসেপ্টটা তোমরা রাখবে যে ধাতুর হচ্ছে তাপের সুপরিবাহী এবং অধাতু হচ্ছে তাপের কুপরিবাহী। এর পরের পেজে চলে আসছি। তো পরের পেজের মধ্যে এই নিচের জায়গাটা দেখবে, নিচের জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে লোহা, তামা, অ্যালুমিনিয়াম, পিতল ইত্যাদি কত সাধারণ ধর্ম রয়েছে, যেমন ধর্মগুলো কি কি, অর্থাৎ ধাতু আমরা কাকে বলবো, কোন পদার্থগুলোকে আমরা ধাতু বলবো এবং সেই ধাতু ওর কয়েকটি বৈশিষ্ট্য। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে যে ধাতু কি এবং এদের বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্যগুলো হচ্ছে এদের ওপরে তলে আলো পড়লে চকচক করে, এদের আঘাত করলে ঠং করে একরকম বিশেষ শব্দ হয়, এদের একটা ধারে গরম করলে সহজেই অন্য একটা ধারটা গরম হয়ে যায়, এরা তাপ ও তড়িতের সুপরিবাহী, এদের সরু খণ্ডকে সহজেই মাখানো যায়, জোরে পিটলে চ্যাপ্টা হয়ে যায়। বাস এই 5টি তোমরা পয়েন্ট মুখস্থ রাখবেই। অবশ্যই এখান থেকে পড়বে যে ধাতু কাকে বলে। ধাতু যখন বলবে যে কাকে বলে, তখন তোমরা এই পয়েন্টগুলোকে বললে কিন্তু দিয়ে দেবে, অথবা ধাতুর বৈশিষ্ট্য যখন বলবে তখনও কিন্তু তোমরা এই পয়েন্টগুলোকে কিন্তু বলে দিতে পারবে। আর এই জায়গাটায় ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট রয়েছে, প্রশ্ন রয়েছে। এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ আসতে রয়েছে। এই কারণে লোহা, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি পদার্থ হলো ধাতু। ধাতুর কয়েকটা উদাহরণ কিন্তু এখানে দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে আর কাঠকয়লার মতো পদার্থগুলো হচ্ছে অধাতু। ধাতু সাধারণত কঠিন, এখান থেকে এমসিকিউ আসতে পারে। পারদ ধাতু হলো তরল, এই যে এমন একটা ধাতুর নাম বলো যেটা তরল, অবশ্যই পারদ। আর অধাতুগুলো কঠিন, তরল বা গ্যাসীয় হতে পারে। তবে গ্রাফাইট অধাতু হলো
আর তড়িতের সুপরিবাহী। গ্রাফাইট বলতে এখানে তোমরা লেটের যেই মুখটা দেখতে পাও অবশ্যই একটু ধূসর রঙের, সেই মুখটা কিন্তু হচ্ছে গ্রাফাইট। ওই মুখের মধ্যে দিয়ে কিন্তু এটা কিন্তু অধাতু হলেও ওর মধ্যে দিয়ে কিন্তু তাপ সহজেই যেতে পারে, তোমরা পারলে চেক করে নিতে পারো। তাই গ্রাফাইট অর্থাৎ ওই লেটের মুখটি অধাতু হলেও ওটা কিন্তু তাপ আর তড়িতের কিন্তু সুপরিবাহী, অর্থাৎ ওর মধ্যে দিয়ে তাপও যেতে পারবে এবং ইলেকট্রিক অর্থাৎ বিদ্যুৎও কিন্তু যেতে পারে। আর এখানে হিরে অধাতু হলেও তাপের সুপরিবাহী, অর্থাৎ হিরেও কিন্তু অধাতু কিন্তু ওর মধ্যে দিয়ে তাপ সহজেই যেতে পারে, তাই হিরেও কিন্তু হচ্ছে তাপের সুপরিবাহী। তারপর এখানে নিচের একটু এগুলো দেখে রাখবে, সোনা, রূপা, অ্যালুমিনিয়াম, গন্ধক, দস্তা, নাইট্রোজেন, অক্সিজেন। যে গ্যাসীয় পদার্থের নাম এখানে রয়েছে, যে নাইট্রোজেন, অক্সিজেন, আর কিছু ধাতুর নাম রয়েছে ইত্যাদি কিন্তু দেখে রাখতে পারো। তারপর পরের পেজে আমরা দেখে নিই। তো পরের পেজের মধ্যে সে একই বিষয় উপরে দেখতে পাচ্ছ, উপরে একই বিষয় রয়েছে কয়েকটি ধাতুর বৈশিষ্ট্য, এখানে আর এগুলো করার দরকার নেই। একবারে তোমরা এখানে নিচে চলে আসছো, এখানে রয়েছে যে মিশ্র পদার্থ। এই মিশ্র পদার্থ কাকে বলে এটা দেখে রাখবে অবশ্যই, ইংরেজিতে নামটা মিক্সচার, এটাও কিন্তু মনে রাখার চেষ্টা করবে। আর এই যে এখানে নিচেরটা করবে যে যেগুলোর মধ্যে একাধিক পদার্থ মিশে নেই তারা হচ্ছে বিশুদ্ধ পদার্থ। অবশ্যই বিশুদ্ধ পদার্থ কি, উপরে মিশ্র পদার্থ কি, উদাহরণ সহ কিন্তু দেখে রাখবে। তারপর এখানে এই যে মৌলিক আর যৌগিক পদার্থ ভীষণ গুরুত্বপূর্ণ, এই যে এই জায়গাটা একটু ভালো করে দেখে রাখবে, যে তড়িৎ চালানোর পর জল ভেঙে হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি হয়। এর থেকে বোঝা যায় যে জল হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি। অর্থাৎ তোমরা এই পরীক্ষাটি যে পাশে রয়েছে এটা কিন্তু করে দেখতে পারো। তো যখন তোমরা এই যে এই পরীক্ষাটা করার পর যখন তোমরা ইলেকট্রিক অর্থাৎ ব্যাটারির তড়িৎটি পাঠাবে তখন কিন্তু দেখবে ভেতরে বুদবুদ করে একটু হাওয়া উঠবে, তো ওখানে কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা হয়ে যাবে। অর্থাৎ আমরা জানি যে জলের সংকেত হচ্ছে H2O। তো যখনই তড়িৎ দিবে তখন কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেন কিন্তু আলাদা হয়ে যাবে, তখন তোমরা বুঝতে পারবে যে জলের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন বিদ্যমান রয়েছে। তারপর এখানে এই যে একটা যে মৌলিক পদার্থ কাকে বলে অবশ্যই এটা পড়বে এবং উদাহরণ সত্তা পড়ে রাখবে। এরপর এখানে জলের দুটো উপাদান অক্সিজেন এবং হাইড্রোজেন, এটা দেখে রাখবে। তারপর অক্সিজেনের দুটি ভীষণ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা পড়বে, যে আমাদের শ্বাসকার্যে সাহায্য করে এবং কোনো জিনিস জ্বলতে সাহায্য করে। বৈশিষ্ট্য সরি এটা হবে অক্সিজেনের ভূমিকা বা অক্সিজেন কি কাজ করে, এখানে এই দুটো কিন্তু পয়েন্ট একটু দেখে রাখবে। তারপরে যে নিচের এই কনসেপ্টটি একটু দেখে রাখবে, যে দেখতে পাচ্ছ যে যতক্ষণ পর্যন্ত মোমবাতিটা যথেষ্ট অক্সিজেন পাচ্ছিল ততক্ষণ জ্বলছিল, তারপর যখন অক্সিজেন কমে এলো তখন মোমবাতিটা নেমে গেল। অর্থাৎ দেখো প্রথমে দু একটি মোমবাতি জ্বালবে, তারপর সেটা যখন গ্লাসে ঢেকে দেবে কিছুক্ষণ বাদে মোমবাতিটা নেমে যাবে, কারণ সেক্ষেত্রে অক্সিজেন যাচ্ছে না। এখানে যে উপরে বলেছিল যে অক্সিজেন জ্বলতে সাহায্য করে, কিন্তু এখানে দেখো যদি গ্লাসটা না ঢাকা দিতাম তখন অক্সিজেন বাতাসে রয়েছে সেখান থেকে কিন্তু সাহায্য পেয়ে কিন্তু আগুনটা জ্বলতো। বাট যখন আমরা এটা বুঝিয়ে দিয়েছি তখন কিন্তু আর অক্সিজেন পেলো না মোমবাতির স্টিকারে, তখন কিন্তু মোমবাতিটা নেমে গেল। তো এইভাবে কিন্তু আমরা বুঝতে পারি যে অক্সিজেন আমাদের কোনো কিছু জ্বলতেও সাহায্য করে। তো পরের পেজ দেখে নেই। তো পরের পেজে এখানে কিন্তু তোমরা এই যে এই জায়গাটা একটু দেখতে পারো, যে জলের মধ্যে থাকা অক্সিজেন এমনভাবে হাইড্রোজেনের সঙ্গে জোট বেঁধেছে যাতে জোট বাঁধার পর তার নিজের ধর্ম লোপ পেয়েছে, জলের অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করেনি। অর্থাৎ জলের মধ্যে যদি দেখো কোথাও যদি আগুন লাগে তখন দেখবে তোমরা জল দিয়ে সেটা নেমিয়ে দিচ্ছ, কিন্তু প্রশ্ন আসতে পারে জলের মধ্যেও তো অক্সিজেন রয়েছে, তাহলে অক্সিজেন তো আবার জ্বলতে সাহায্য করে, তাহলে আমরা কোনো আগুন অর্থাৎ কোনো জ্বলে পড়া জিনিসের ওপর অর্থাৎ আগুন ধরে গেছে এমন জিনিসের ওপর যদি জলটা দেই তখন জলের মধ্যে যেহেতু অক্সিজেন রয়েছে তাই সেই আগুনটা নিভে যাওয়ার বদলে আরও বেশি করে জ্বলা প্রয়োজন ছিল, আমাদের এইটা কনসেপ্ট আগে বলেছে। বাট এক্ষেত্রে কিন্তু হচ্ছে না, এর কারণটা এখানে দেওয়া রয়েছে যে কেন জলের মধ্যে অক্সিজেন থাকা সত্ত্বেও কোনো আগুন লেগে যাওয়া জিনিসের ওপর জল ঢাললে সেই আগুনটা নেমে যায়। এই কনসেপ্ট এখানে রয়েছে, এটা কিন্তু একটু দেখে রেখো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপর এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে, যেমন হাইড্রোজেনের ধর্ম, অক্সিজেনের ধর্ম এবং জলের ধর্ম, এগুলো একটু দেখে রেখো। তো হাইড্রোজেনের ধর্ম যখন বলবে তখন এখানে তোমাকে বলতে হবে যে হাইড্রোজেন বর্ণহীন, গন্ধহীন গ্যাসীয় পদার্থ আর বাতাসের চেয়ে হালকা, এবং অক্সিজেনের উপস্থিতিতে আগুন দিলে হাইড্রোজেন গ্যাস নিজেই জ্বলে, এটা কিন্তু একটু দেখে রেখো। তারপর এখানে অক্সিজেনের ধর্ম কয়েকটা দেখে রাখবে এবং এখানে জলের ধর্ম জাস্ট এখানে দেখে রাখবে। নিচে এখানে এই যৌগিক পদার্থ কাকে বলে, উদাহরণ শ্রদ্ধা, এটা কিন্তু একটু দেখে রাখতে পারো। তারপর এখানে নিচের এই কনসেপ্টটা একটু দেখে রাখবে, যে ম্যাগনেসিয়াম ও বাতাসের অক্সিজেন জুড়ে একটা নতুন যৌগ তৈরি হয়, তার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তারপর এই ধারে একইভাবে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, কার্বনের ধর্ম পড়বে, অক্সিজেন ধর্ম এবং কার্বন ডাইঅক্সাইডের
ধর্ম কিন্তু এখানে পড়বে। তারপরে একেবারে এখানে নিচে চলে আসবে, জাস্ট এই যে জায়গাটা একটু পড়ে রাখবে যে আমাদের চারিদিকে মিশ্র ও যৌগ দুই ধরনের পদার্থের সংখ্যাই বেশি। আবার কিছু পদার্থ আছে যারা একটা মাত্র উপাদান দিয়ে তৈরি, বিশুদ্ধ লোহা, তামা, সোনা, রূপো ইত্যাদি কার্বন। এই জায়গাটা একটু দেখে রাখবে। এর পরের পেজে যদি আমরা দেখে নেই, তো পরের পেজে এখানে পরমাণু কি, অণু কি, এটা একটু দেখবে। পরমাণু কাকে বলে, অণু কাকে বলে। তারপর এখানে যে যৌগের নাম দিয়েছে জল, তারপর কি কি মৌলের পরমাণু দিয়ে তৈরি, অর্থাৎ জলের মধ্যে কোন কোন মৌলের পরমাণু সমূহ রয়েছে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। জলের মধ্যে রয়েছে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন আর অক্সিজেন, যে কার্বন এবং অক্সিজেন, চিনি C2 অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তারপর সরি এখানে এই জায়গাটা লেগেছে, তো এখানে চিনির মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন রয়েছে। নুন হবে NaCl, তো সোডিয়াম এবং ক্লোরিন বা পাথরে চুন হবে ক্যালসিয়াম এবং অক্সিজেন। এই জায়গাটা একটু ভুল লিখেছে, চিনের সংকেত কিন্তু এটা না। তো সেক্ষেত্রে কী হবে কিন্তু কমেন্টে জানিও তো অবশ্যই। তারপর এখানে নিচেরটা দেখে নেবে যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন প্রভৃতি নিষ্ক্রিয় গ্যাস। তো অবশ্যই নিষ্ক্রিয় গ্যাস আমরা তাদেরকে বলি যারা কিন্তু যাদের আমার অস্তিত্ব রয়েছে কিন্তু সেগুলো কোনো কাজে লাগে না, সেগুলো তাদেরকে আমরা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস বলে থাকি। তারপর এখানে অণু যে রয়েছে, দেখো অণু কি, এখানে পরমাণুতে জোটবদ্ধ অবস্থাকে মোদের অণু বলে। অর্থাৎ কোনো যদি আমরা বস্তুকে বা কোনো জিনিসকে যদি আমরা অতি ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভাগ করি, তখন ওই ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভাগ করতে করতেই ওই বস্তুটি এতটা ক্ষুদ্র আকারে চলে আসবে যে সেই ক্ষুদ্র আকারটাকে আমরা অণু বলবো, এবং অণুগুলো যখন জোটবদ্ধ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের পরমাণু। তারপর এখানে দেখে নাও, এখানে এই যে বিভিন্ন মৌলের জন্য যৌগিক পদার্থ তৈরি হয়েছে। তারপরে যে ভিন্ন মৌলের পরমাণু ওরা জুড়লে তৈরি হয় যৌগের অণু। এটা থেকে কিন্তু সত্য মিথ্যা আস্থার এখান থেকে কিন্তু এগুলো কিন্তু একটু দেখে রাখুন। তারপরে এখানে গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, এখান থেকে ভীষণ প্রশ্ন কিন্তু তোমরা দেখবে, প্রশ্ন বিচিত্রাতেও রয়েছে। চিহ্ন, সংকেত এবং যোজ্যতা। কোনো মৌলের চিহ্ন, তাদের অর্থাৎ সংকেত ও যোজ্যতা কিন্তু তোমাদেরকে জানতে হবে। এই যে দেখতে পাচ্ছ হাইড্রোজেনের সংকেত হচ্ছে H, অক্সিজেন হচ্ছে O, কার্বনের হচ্ছে C। এইভাবে নিচে দেওয়া রয়েছে, তোমরা এগুলো করে নেবে যে নাইট্রোজেনের সংকেত কি, বোরনের সংকেত কি, সালফারের সংকেত, ফসফরাসের সংকেত, আয়োডিন এবং ফ্লোরিনের সংকেত। এইভাবে কিন্তু এটা একটু দেখে রাখবে। এখানে এই লাইনটা অবশ্যই একটু পড়ে রাখবে যে প্রকৃতিতে 94টি মৌল পাওয়া যায়। প্রশ্ন আসবে যে প্রকৃতিতে মোট কয়টি মৌল পাওয়া যায়, এটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তারপর এখানে এই ছকটি কিন্তু অবশ্যই করবে যে কোবাল্টের চিহ্ন কি, হিলিয়ামের চিহ্ন যে H, লিথিয়াম Li, বেরিলিয়াম Be, বেরিয়াম Ba, ব্রোমিন Br। একইভাবে এই যে নিচের ছকটিও, যে ক্লোরিন হচ্ছে Cl, ক্রোমিয়াম হচ্ছে Cr, ম্যাঙ্গানিজ হচ্ছে Mn, ম্যাগনেসিয়াম হচ্ছে Mg। এই জায়গাটা কিন্তু একটু দেখে রাখবে। তারপরে এই যে এখানে নিচের এই নিচের লেখাগুলো এখানে ভালো করে দেওয়া রয়েছে এই ছকটিতে। এই ছকটি কিন্তু পুরো মুখস্থ রাখবে যে পটাশিয়াম এর ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। তারপর এই চিহ্ন হচ্ছে K। সোডিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নাট্রিয়াম, এর ল্যাটিন নামের এর চিহ্নটা হচ্ছে Na। তামা, তামার ল্যাটিন নাম হচ্ছে কিউপ্রাম এবং এর ল্যাটিন নাম হচ্ছে Cu। লোহা হচ্ছে ফেরাম এবং ল্যাটিন নাম হচ্ছে Fe। সোনা হচ্ছে অরাম এবং ল্যাটিন নাম চিহ্ন হচ্ছে Au। রূপোর ল্যাটিন নামে এটা এই রূপোরটা কিন্তু একটু মনোযোগ দিয়ে একটু ভালোভাবে মনে রাখবে, রূপো দিয়ে কিন্তু প্রশ্ন আসে। রূপোর ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম এবং এর চিহ্ন হচ্ছে Ag। তারপর এখানে সংকেত, তারপরে এই নিচের ছকগুলো দেখবে যেখানে মৌলের নাম দেওয়া রয়েছে এবং এদের মধ্যে কয়টি পরমাণু রয়েছে সেটা এখানে রয়েছে। এবার প্রশ্ন আসতে পারে যে অক্সিজেনের পরমাণুর সংখ্যা কয়টি, বলবে 2টি। নাইট্রোজেনের পরমাণুর সংখ্যা কয়টি, 2টি। ক্লোরিনের পরমাণুর সংখ্যা 2টি, ব্রোমিনের 2টি, আয়োডিন 2, ফ্লোরিনেরও 2। তারপর এখানে নিচেটা পারমাণবিকতা কাকে বলে, যে কোনো মৌলের অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে এই মৌলের পারমাণবিকতা বলে। তো কোনো মৌল ধরো অক্সিজেন, অক্সিজেন মৌলের মধ্যে অণুর সংখ্যা রয়েছে 2 এবং 2 রয়েছে, তাই ওই পরমাণুটাকে কিন্তু আমরা এখানে মৌলের পারমাণবিকতা বলবো। তো জয়টি পরমাণু রয়েছে তাকে কিন্তু আমরা পারমাণবিকতা বলতে পারি। তারপর এখানে নিচে এই জায়গাটা দেখে পেয়েছে জলের সংকেত H2O। এরপর এই পেজের মধ্যে এখানে দেখবে যে যৌগের নাম রয়েছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের চিহ্ন হচ্ছে CO, অর্থাৎ কার্বন রয়েছে এবং অক্সিজেন রয়েছে। এটাই রয়েছে কার্বন, দেখো একটি রয়েছে এবং অক্সিজেনও একটি রয়েছে। এভাবে কিন্তু বলতে হবে যে কার্বন পরমাণুর সংখ্যা একটি, অক্সিজেন পরমাণুর সংখ্যা একটি। যদি আমরা এখানে মিথেন দেখে নিই, তো মিথেনের সংকেত হচ্ছে CH4। দেখো এখানে কার্বন রয়েছে একটি এবং হাইড্রোজেন রয়েছে 4টি। এইভাবে তোমরা এখানে অ্যামোনিয়া NH3 সংকেত, অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন দেখো একটি রয়েছে, হাইড্রোজেন দেখো 3টে রয়েছে। এইভাবে কিন্তু এই ছকটাগুলো কিন্তু তোমরা দেখে রাখবে।
তারপর এখানে এই ছকটি যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, সংখ্যাতে হচ্ছে CO2, এখানে দেখো দুটি অক্সিজেন পরমাণু বলে এখানে ডাইঅক্সাইড বলেছে। যখন দুইটি থাকবে তখন ডাই, যখন তিনটে থাকবে তখন নাম হয়ে যাবে ট্রাই, চারটি থাকবে যখন হয়ে যাবে টেট্রা, পাঁচটি যখন থাকবে হয়ে যাবে পেন্টা। এইভাবে কিন্তু তোমরা এখানে করে রাখবে। এই যে অণু পরমাণুরা এতই ছোট যে কোনোভাবেই তাদের কালচোখে দেখা যায় না। আমি একটু আগে বললাম যে কোনো বস্তু বা কোনো জিনিসকে যদি আমরা এতটাই ক্ষুদ্র আকারে করি যে সেই জিনিসটাকে আমরা চোখে দেখতে পাবো না, সেটাই কিন্তু হচ্ছে আমাদের অণু, এবং অণুকে যুক্ত হয়ে তৈরি হচ্ছে পরমাণু। একইভাবে এই যে দেখতে পাচ্ছ জলের গঠনটা এভাবে হয় 3D, অ্যামোনিয়ার গঠন দেখো, এবং এখানে মিথেনের গঠনও কিন্তু দিয়েছে। এরপর এইখানে বিষয়গুলো দেখবে যে যোজ্যতা এখানে কাকে বলে। আস্তে প্রশ্ন যে দুটি মৌল এর পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজন ক্ষমতা বা যোজ্যতা বলে। অর্থাৎ দুটি মৌল যে যুক্ত হচ্ছে, যেমন এখানে দেখো নিচে রয়েছে জল, জল এই জলের মধ্যে দেখো দুটি মৌল রয়েছে, হাইড্রোজেন এবং অক্সিজেন রয়েছে। হাইড্রোজেন এবং অক্সিজেন যে যুক্ত হচ্ছে, যে যুক্ত করছে এদের এই দুই সংখ্যাটা, অর্থাৎ দুইটি বলতে আরো দুই সংখ্যাটি, তো এই দুইটিকে আমরা যোজ্যতা বলবো। এইভাবে জাস্ট মনে রাখো। অ্যামোনিয়া NH3, তো এখানের মধ্যে হাইড্রোজেন একাই ছিল, কিন্তু হাইড্রোজেন দেখো আরো দুটো নিয়ে চলে এসেছে, অর্থাৎ একটা আগে থেকে ছিল আরো দুটো চলে আসলো, টোটাল হচ্ছে তিনটে, তাই এখানে কিন্তু যোজ্যতা হচ্ছে 3। তারপর মিথেন CH4 যোজ্যতা হচ্ছে 4, ফসফেন PH3 যোজ্যতা হচ্ছে 3। এভাবে কিন্তু এই ছকগুলো করে রাখবে। যোজ্যতা জায়গাটা একটু ভালো করে পড়বে, যোজ্যতা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। তারপর এখানে বিভিন্ন ধরনের মিশ্রণ রয়েছে। এখানে দ্রবণ কি, দ্রাবক কি এবং দ্রাবক কি, যেখান থেকে উদাহরণটাও করবে, উদাহরণ থেকেও কিন্তু তোমরা দেখবে কোশ্চেন ব্যাংকে অনেক প্রশ্ন দেয়। যে যেমন চিনির দ্রবণের মধ্যে দ্রাবককে, চিনির দ্রবণের মধ্যে দ্রাবক হচ্ছে চিনি, দ্রাবক হচ্ছে জল। নুন জলের মধ্যে দ্রাবক হচ্ছে নুন এবং দ্রাবক হচ্ছে জল। অর্থাৎ দ্রাবক আমরা তাদেরকেই বলবো যেই কোনো মিশ্রণের মধ্যে যেই যেইটি আমরা খুব অল্প পরিমাণে মিশাবো সেটা হচ্ছে দ্রাবক, এবং যেইটার পরিমাণ বেশি থাকবে সেটা হচ্ছে জল, এই দ্রাবক সরি। তো এখানে চিনির দ্রবণের মধ্যে চিনি এবং জলের দ্রবণ অর্থাৎ মিশ্রণের মধ্যে মানে নিশ্চয়ই জল বেশি থাকে, তাই জল হচ্ছে দ্রাবক, এবং চিনি থাকে কম, তাই চিনি হচ্ছে আমাদের দ্রাবক। একইভাবে নুন জলের মধ্যে নিশ্চয়ই জলটাই বেশি থাকে, এমন নয় যে তোমরা জল দিচ্ছ কয়েক ফোঁটা নুন দিচ্ছ অনেকটা, এমন নয়। তো এখানে নুন জলের মধ্যে জল থাকে বেশি, তাই জলের পরিমাণ বেশির জন্য জল হচ্ছে দ্রাবক, এবং নুন কম থাকে তাই নুন হচ্ছে দ্রাবক। এরপরে পেজে এখানে যে দ্রাবক যদি রঙিন হয় তাহলে জলীয় দ্রবণও রঙিন হবে, এই যে রঙিন হবে। অর্থাৎ যদি ধরো 1 গ্লাস জল রয়েছে এবং ওই জলের মধ্যে হয়তো আমরা 1 চামচ হয়তো রঙিন কিছু পাউডার মিশিয়ে দিচ্ছি, তখন দেখবে সেই পাউডারটির রং যেমন হবে পুরো দ্রবণটিও কিন্তু সেই রঙের আকারে চলে আসবে। তাই এখানে বলেছে দ্রাবক অর্থাৎ যেটা কম পরিমাণে মিশাচ্ছি ওটা যদি কোনো রঙিন পদার্থ হয় তখন কিন্তু পুরো জলীয় দ্রবণটাই অর্থাৎ পুরো দ্রবণটাই কিন্তু রঙিন হয়ে যাবে। জাস্ট এখানে তারপর এখানে এই পরিস্রাবণ কাকে বলে এই জায়গাটা একটু করে রাখবেন। এখানে এই মাঝে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে। এখানে রয়েছে এই যে পরিস্রাবণ, এখানে রয়েছে পরিস্রাবণ বা ফিল্ট্রেশন কি, তারপর এখানে পরিশ্রুত কি এবং অবশেষ কি, এই তিনটা জিনিস একটু এখান থেকে দেখে রাখবে। তারপর এখানে রয়েছে কেলাসন, তো কেলাসন কাকে বলে এইটাও কিন্তু পড়ে রাখবেন। এখানে রয়েছে কেলাস কি, এই জায়গাটাও পড়ে রাখবে যে কেলাস আমরা কাকে বলি। তারপর এখানে ক্রিস্টালাইজেশন বা কেলাসন কাকে বলে যেটা বললাম, তো এটা কিন্তু অবশ্যই দেখে রাখবে। আর নিচের উদাহরণটা কিন্তু একটু করে রাখতে পারো, যে এইভাবে দেখছো যে একটি ম্যাগনেট নিয়ে এসছে অর্থাৎ চুম্বক নিয়ে এসছে এবং অনেকগুলো লোহার গুঁড়ো কিন্তু এখানে দিয়েছে। সেক্ষেত্রে এই ব্যাপারটা কি এখানে কিন্তু লেখা রয়েছে, একটু পড়ে রাখো। কারণ এই উদাহরণ দিয়ে অর্থাৎ এই চিত্র দিয়েও কিন্তু তোমাদেরকে অনেক সময় কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের টপিকস। আজকে আমরা কিন্তু তৃতীয় অধ্যায় আলোচনা করলাম। পরের ক্লাসে কিন্তু আমরা অন্যান্য অধ্যায় নিয়ে আলোচনা করবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। পরের ক্লাসে কিন্তু আরও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো।